লার্নিং ডিসঅর্ডার মানে কি? লার্নিং ডিসঅর্ডার হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন। বাচ্চার লিখতে পড়তে বা যে কোনো ইনফরমেশনকে নিতে অসুবিধা হয়। লার্নিং ডিফিকাল্টি আর লার্নিং ডিসঅর্ডারের মধ্যে কি পার্থক্য রয়েছে? আপনার বাচ্চা হয়তো যথেষ্ট ইন্টেলিজেন্ট, কিন্তু তা সত্ত্বেও তার শিখতে পড়তে অসুবিধা হচ্ছে, এরকম হতেই পারে। তার মানেই লার্নিং ডিসঅর্ডার। বাড়িতে তার বাবা মা কিভাবে তাকে হেল্প করতে পারে? বাচ্চার কি ধরনের সমস্যা আছে সেটার বেসিসে। পড়াশোনাতে সমস্যা যতক্ষণ না হবে ততক্ষণ সমস্যা বলে আমরা ধরি না। নমস্কার, আমি বৃষ্টি, আর আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আজকে আমাদের বিষয় হচ্ছে লার্নিং ডিসঅর্ডার। অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চা যথেষ্ট বুদ্ধিমান হওয়া সত্ত্বেও পড়াশোনা ঠিকমতো করতে পারছে না, মানে ভালো রেজাল্ট করতে পারছে না, পড়াশোনায় পিছিয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে তাদের কিছু সমস্যা হচ্ছে পড়তে বা লিখতে বা অঙ্ক করতে। বাবা মায়েরা এক্ষেত্রে বেশিরভাগ সময় মনে করেন যে তাদের বাচ্চারা অলসতার ফলে কিংবা অমনোযোগিতার কারণে এমন করছে, কিন্তু সবসময় সেটা ঠিক নয়। এর পেছনে লার্নিং ডিসঅর্ডার থাকতে পারে, একটা নিউরো ডেভেলপমেন্টাল অসুবিধে বা সমস্যা। এবং কোন সময় থেরাপিস্টের কাছে নিয়ে গেলে এটা চিহ্নিত করতে পারলে আপনার বাচ্চা এই সমস্যা থেকে অনেক সহজেই বেরিয়ে আসতে পারবে এবং একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে, তা নিয়ে আলোচনা করতেই আজ পডকাস্টে আমি পেয়ে গেছি বিশিষ্ট সাইকোলজিস্ট মীনাক্ষী খুরানা সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। আসবো আলোচনায়, তবে তার আগে আমার নতুন যারা বন্ধু, অর্থাৎ নতুন দর্শক বন্ধু যারা, তাদের কাছে একটা আবেদন রইল। যারা নতুন দেখছেন তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই চ্যানেলকে, কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে এই পডকাস্টে আলোচনা করি, তার সমাধান খোঁজার চেষ্টা করি, কারণ আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট চিকিৎসকরা। চলে আসছি তাহলে আজকের বিষয়। প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই লার্নিং ডিসঅর্ডার মানে কি, কি বোঝায়? লার্নিং ডিসঅর্ডার হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন। আচ্ছা, যেখানে আমরা বলছি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, এখানে স্পেসিফিক্যালি কী হয়, বাচ্চার লিখতে পড়তে বা যে কোনো ইনফরমেশনকে নিতে, রিট্রিভ করার পরে সেটাকে প্রসেস করতে এবং তারপরে সেটাকে রিকল করতে বা সেটাকে পারফর্ম করতে অসুবিধা হয়। মানে ইন্টেলিজেন্স এবং অ্যাচিভমেন্টের মধ্যে একটা ডিফারেন্স। কিন্তু এরকম হতেই পারে, মানে যেটা শুরুতেই আমি বললাম যে আপনার বাচ্চা হয়তো যথেষ্ট ইন্টেলিজেন্ট, কিন্তু তা সত্ত্বেও তার শিখতে পড়তে অসুবিধা হচ্ছে, এরকম হতেই পারে। তার মানেই লার্নিং ডিসঅর্ডার। যদি কোনো বাচ্চার অলরেডি আইকিউ এর সমস্যা থাকে তাহলে তার অফকোর্স লার্নিং এর ডিফিকাল্টিজ হবে, কিন্তু লার্নিং ডিসঅর্ডার হতে গেলে, মানে প্রপারলি ডায়াগনোসেবল ডিসঅর্ডার হতে গেলে একটি বাচ্চার আইকিউ অ্যাভারেজ বা অ্যাবাভ অ্যাভারেজ থাকতে হবে, তার সাপোর্ট থাকতে হবে, তার স্কুল বা ইনস্ট্রাকশন, যেটা আমরা মোড অফ ইনস্ট্রাকশন ইন টিচিং বলে থাকি, সেইগুলো প্রপার থাকতে হবে। তা সত্ত্বেও, সব রকম সাপোর্ট থাকা সত্ত্বেও যখন বাচ্চার পড়াশোনার অসুবিধে হয়ে যাচ্ছে কনসিস্টেন্টলি এবং বোঝা যাচ্ছে যে বাচ্চাটা পারে, বাচ্চার ক্যাপাসিটি আছে, কিন্তু ক্যাপাসিটিটা পারফরমেন্সে, অ্যাচিভমেন্টে সেটা দেখা যাচ্ছে না, মানে তার মানে ঠিক করে এক্সিকিউট করতে পারছে না বাচ্চা, তাহলে লার্নিং ডিফিকাল্টি আর লার্নিং ডিসঅর্ডারের মধ্যে কি পার্থক্য রয়েছে? লার্নিং ডিফিকাল্টি বলতে যেখানে বাচ্চার পড়াশোনাতে অসুবিধে হচ্ছে এবং সেটা ডিফারেন্ট কারণে হতে পারে। যেমন আপনি বললেন যে যেই বাচ্চার ভাবুন আইকিউটা একটু মানে একটু কম আছে বা অন্য ধরনের সমস্যা আছে, যেমন ধরে নিন অটিজমের ক্ষেত্রে হয়, বা যাদের গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে থাকে, মানে যাদের হয়তো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, সেই ক্ষেত্রে তাদের কোনো কিছু নতুন শিখতে অসুবিধে হচ্ছে বা তাদের কোনো ইমোশনাল প্রবলেম চলছে, সেই জন্য বাচ্চা শিখতে পারছে না। তো অন্য কোনো সাইকিয়াট্রিক, সাইকোলজিক্যাল বা অন্য ধরনের নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন থাকার জন্য যখন একটি বাচ্চার এডুকেশনে অসুবিধা হয়, পড়াশোনাতে অসুবিধা হয়, তখন সেটাকে আমরা এডুকেশনাল ডিফিকাল্টিজ বলছি। আচ্ছা, যখন আমাদের একটা ডায়াগনোসিসে আসতে হবে যে সেটা লার্নিং ডিসঅর্ডার কিনা, তার জন্য মাথায় রাখতে হবে যে তার বাকি আর কোনো ডায়াগনোসিস থাকবে না, তার আইকিউটা নর্মাল থাকবে,
অ্যাবাভ অ্যাভারেজও থাকতে পারে, মানে ভালো বুদ্ধিমান বাচ্চাও হতে পারে। তার সঙ্গে হ্যাঁ অন্য কোনো সিচুয়েশন বা অন্য কোনো প্রবলেম থাকলেও অনেক সময় দেখা যায় যে আসে, কিন্তু মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে তাকে আপনি প্রপার স্কুল দিচ্ছেন, টিউশন দিচ্ছেন, হেল্প দিচ্ছেন, আইকিউ ভালো আছে, তার ইমোশনাল কোনো প্রবলেম নেই, এমনি সব দিক দিয়ে সে সাইকোলজিক্যালি ঠিক আছে, কিন্তু তবুও সব রকম সাপোর্ট পেয়েও তারপরেও সে পারফর্ম করতে পারছে না, তার টেকনিক্যালি ডিফিকাল্টি হচ্ছে লার্নিং বা রিডিং বা ইনস্ট্রাকশন ফলো করতে বা অঙ্ক করতে, হেন্স তখন আমরা কিন্তু ডায়াগনোস করি অ্যাজ লার্নিং ডিসঅর্ডার, এবং তার জন্য মানে স্পেসিফিক টেস্ট আছে। যদি খুব সিম্পল কিছু এক্সাম্পল দেন, মানে খুব সাধারণভাবে লার্নিং ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে যেটা আপনারা দেখবেন সিমটম হিসেবে, সেটা হচ্ছে বাবা মা এসে বলবে যে ও পড়তে পারে না, ওকে আমাকে রিডিং পড়ে দিতে হয়, তাহলে ও সেটা শুনে ও পরীক্ষা দিতে যাচ্ছে, বা রিডিং পড়তে গেলে অজস্র ভুল করছে, অনেক সময় নিচ্ছে, একটা লাইন পড়ার পরে সে 2-3টে লাইন হয়তো মিস করে যাচ্ছে, তারপরে যেটা হতে পারে কিছুই মনে রাখতে পারছে না, পড়ছে কিন্তু মাথায় কিছু থাকছে না, বা সে লিখতে পারছে না, বিকজ ডিসঅর্ডারটাও অনেক ধরনের হয় লার্নিং ডিসঅর্ডার, যেমন আপনি অলরেডি কিছু নামগুলো বলছিলেন, সেখান থেকে যদি কারোর লার্নিংয়ের সমস্যা থাকে তার ভার্বাল কম্প্রিহেনশনের অসুবিধা হবে, তার ইনস্ট্রাকশন ফলো করতে অসুবিধা হবে, তাকে যদি বলা হয় 3-4টে ইনস্ট্রাকশন একসঙ্গে যে তুমি অমুক বইটা বার করো, অমুক বইয়ের ওই অমুক পাতার ওই স্ট্যান্ডাটা পড়ো বা ওই প্যারাগ্রাফটা পড়ো, তাহলে এটাকে তো আমরা ডিসলেক্সিয়াও বলতে পারি নাকি? তার কারণ এই যে বাচ্চারা ফলো করতে পারছে না ইনস্ট্রাকশন, একটা বাচ্চা বুঝতে পারছে না যে অমুক পেজের অমুক প্যারাগ্রাফের অমুক লাইনে তাকে যেতে বলা হচ্ছে, তাহলে সেটাও তো ডিসলেক্সিয়া। তাহলে সেটা কি লার্নিং ডিসঅর্ডারের মধ্যেই পড়ে? মানে এগুলো কি একই? না, এটা তো ডিসলেক্সিয়া বলুন, ডিসগ্রাফিয়া বলুন, তার মানে এগুলো সবই টাইপ অফ লার্নিং ডিসঅর্ডার। আমরা যদি ওভারঅল ডিসঅর্ডারের কথা বলি, লার্নিং ডিসঅর্ডারে, তাহলে দেখা যায় এই রকমের সমস্যা সিমটমস আসতে পারে। এবার তারপর আমাদের দেখতে হবে স্পেসিফিক কোন জায়গাটা সমস্যা হচ্ছে, সেটা ম্যাথসের দিকে হচ্ছে না রাইটিংয়ে হচ্ছে। অনেক সময় মোটর কোঅর্ডিনেশনের অসুবিধা হয়, বসে একটা লাইন প্রপারলি লিখতে পারছে না, লেখাগুলো টেরা বেঁকা হচ্ছে, বড় হচ্ছে অনেক বেশি, যতটা স্পেস তার থেকে বেরিয়ে যাচ্ছে লেখাগুলো, বা বোর্ড থেকে কপি করতে পারছে না, কপি করতে গিয়ে অসুবিধা হচ্ছে, বা কিছু কিছু মিস করে যাচ্ছে, সেটা পড়ার ক্ষেত্রেও হতে পারে, লেখার ক্ষেত্রেও হতে পারে। তার হয়তো আবার পড়াটা ঠিক আছে, মানে আপনি ওরাল প্রশ্ন করুন উত্তর দিয়ে দেবে, পরীক্ষায় লিখতে গেলে হয়তো কমপ্লিট করতে পারছে না বা গুছিয়ে লিখতে পারছে না, এই ধরনের সমস্যা আসতে পারে। প্লাস ম্যাথস রিলেটেড তো বললামই, অ্যারিথমেটিকের ক্যালকুলেশন, প্রবলেম সলভিং, এই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে সমস্যা আসছে বাচ্চা। তাহলে মোটামুটি কোন বয়স থেকে বোঝা যায় যে হ্যাঁ আমার বাচ্চার লার্নিং ডিসঅর্ডার আছে? মোটামুটি 5 বছর বয়স থেকে তো মোটামুটি বোঝাই যায়। যখন অ্যাকচুয়ালি বোঝা, দেখুন বড়রাও অনেকে বুঝতে পারে না, এইভাবেই ঠেকে ঠেকে সে হয়তো রেজাল্ট খারাপ করছে, সবাই তাকে সারা জীবন হয়তো ভুল বুঝেছে যে ও কুড়ে, ও লেজি, ওর ইচ্ছে ছিল না, কিন্তু হয়তো সেই মানুষটা এতদিন এই প্রবলেমেই ছিল। অ্যাডাল্টহুডে এসেও অনেকে আমার সারা জীবন এই হয়েছে, অন্য প্রবলেম নিয়ে এসে পরে দেখা গেল বাবা এ তো সারা জীবন মানে লার্নিং ডিসঅর্ডার ছিল, এই জন্য এত সাফার করেছে। তো আমরা 5 বছর থেকে মোটামুটি বুঝতে পারি, 5-7 বছর থেকে যখন থেকে বেসিক্যালি পড়াশুনোর চাপটা স্কুল থেকে এক্সপেকটেশনটা বাড়তে শুরু করে, তখন জেনারেলি বোঝা যায়, এবং সেই ক্ষেত্রে প্যারেন্টরা বুঝতে পারলে অনেক সময় আনেন, অনেক সময় আনেনও না বুঝতে। হ্যাঁ ঠিকই। তবে এই যে বাবা মারা বুঝতেই পারছেন না, এটা তো সত্যি মানে বাস্তবে ঘটেই থাকে। একটা সিনেমার কথা আমার বারবার মনে পড়ছে, খুব বিখ্যাত আমির খানের একটা সিনেমা ছিল তারে জামিন পর। সেখানে আমরা দেখেছিলাম যে ছোট বাচ্চাটির তার অসুবিধা হচ্ছে লিখতে পড়তে, কিন্তু তার বাবা কনস্ট্যান্টলি তাকে অ্যাকিউজ করছে যে না না ওর কোনো সমস্যা নেই, ও বিহেভিয়ারাল সমস্যা আছে, ও অলস বা অমনোযোগী, ওর দুষ্টুমি করছে। তো বাস্তবে তো এরকম ঘটনা অনেক ক্ষেত্রেই হতে পারে, এটা তো বাবা মার বিষয়টা তো রইলই। সেক্ষেত্রে স্কুলের কতটা প্রভাব থাকতে পারে? স্কুলেরও তো একটা নিশ্চয়ই বড় ভূমিকা থাকবে। একদমই, এবং এটা যেটা আপনি বললেন সেটা হরে হরে হয়, মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এসে বাবা মা প্রথম যখন এই প্রবলেমগুলো বলেন, তার সাথে যেটা বলেন সেটা হচ্ছে ওর তো পড়ার ইচ্ছেই নেই, ওর তো মনই দিতে চায় না, ও কি করে করবে, ওর মাথায় অনেক বুদ্ধি আছে ম্যাডাম, শয়তানি বুদ্ধি ভর্তি, কিন্তু কাজের ক্ষেত্রে তখন আর হয় না। এবার এইটা যে বোঝা যে প্রবলেমটাই এরকম যে আইকিউটা ভালো থাকবে, ও মোটামুটি অনেক কিছুই পারবে,
কিন্তু পড়ার জায়গাটাই সমস্যা। কেন কি বাবা মারা এটা এক্সপেক্ট করতে পারে না যে সব জায়গায় ঠিক আর পড়ার জায়গাটাই সমস্যা। একদম। বরঞ্চ উল্টোটা হলে তারা তাও ম্যানেজ করে না, যে সব সমস্যা আছে কিন্তু পড়াশুনো তো হয়ে যাচ্ছে। যেমন ভাবুন অটিজমের ক্ষেত্রে আমার হয়, যেই বাচ্চাগুলো হাই ফাংশনাল অটিস্টিক সেই বাচ্চারা একাডেমিক্সে মোটামুটি ভালো করে, কিন্তু বাকি সব জায়গায় বেশ অনেক জায়গায় অসুবিধে হয়। তারা হয়তো অনেক দেরি করে আনলো, কেন কি পড়াশুনো তো ভালোই করছিল, স্কুলে তো ঠিকঠাকই রেজাল্ট করে ম্যাডাম, তাই তো বেশি তো আর অসুবিধা নেই। এদিকে দেখা যাচ্ছে এই বাচ্চাটার মধ্যে প্রচুর ধরনের ডিফিকাল্টিস রয়েছে। আচ্ছা, তো এইটা এসে একটা সোশ্যাল মানে ডিফিকাল্টিও বা সোশ্যাল একটা প্রবলেমও আমাদের, যে পড়াশোনাতে সমস্যা যতক্ষণ না হবে ততক্ষণ সমস্যা বলে আমরা ধরি না। তাই এই কন্ডিশনসগুলো আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। অর্থাৎ শুধু অভিভাবক না, তার মানে সেক্ষেত্রে বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরও একটা বড় ভূমিকা থাকে যে সেই বাচ্চাটির লার্নিং ডিসঅর্ডার আছে কিনা সেটা চিহ্নিত করা। তো লার্নিং ডিসঅর্ডার কি চিকিৎসার মাধ্যমে পুরোপুরি ঠিক করা সম্ভব? হ্যাঁ, যেহেতু আমরা লার্নিং ডিসঅর্ডার বলছি, আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বাচ্চার বুদ্ধি এবং মানে যতটাও পারে পোটেনশিয়াল এবং অ্যাচিভমেন্টের মধ্যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে মিনিমাইজ করা বা এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য ও ডিফারেন্ট ওয়েতে পড়তে লাগে, ডিফারেন্ট ওয়েতে জিনিসটাকে বুঝতে লাগে, প্রসেস করতে লাগে। এই প্রসেস করানোর জন্য কিন্তু স্পেসিফিক টেকনিক আছে, যেটাকে বলা হয় আইইপি, মানে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম বা প্ল্যান, যেটা কিন্তু স্পেশাল এডুকেটার্সরা দিয়ে থাকেন। জেনারেলি সাইকোলজিস্টের কাছে আসলে বা আমাদের কাছে আসলে আমরা অ্যাসেস করি, করে কতটার প্রবলেম আছে সেইটা দেখি, সেটার বেসিসে কিন্তু আমরা রেফার করি বা আমাদের টিমে কাজ হয় তখন স্পেশাল এডুকেটার্সরা কাজ করে। শুধু স্পেশাল এডুকেটার না, এখানে কিন্তু মাল্টিমোডাল হেল্প লাগে, যেহেতু লেখাতেও সমস্যা হয়, প্র্যাকসিসে সমস্যা হয়। যেমন ভাবুন এই যে আমি একটা সিটে বসবো, কিভাবে বসলে আমি ঠিকঠাক করে বসতে পারবো, আমি ধাক্কা টাক্কা খাবো না, এটাও বুঝতে অসুবিধা হয়। বা একটা বল আসছে, সেটাকে এটা আপনি দেখবেন ওই মুভিতেও ছিল, বলটা কিছুতে ক্যাচ করতে পারছে না। তার মানে হচ্ছে এই যে ভিজুয়াল যে আমার স্টিমুলেশনটা আসছে, এটা আমার মোটর মুভমেন্টের সঙ্গে আমি সিঙ্ক করতে পারছি না। এটা কিন্তু লার্নিং প্রবলেমে থাকে। হেন্স লিখতে অসুবিধা হয়, লাইনটা বুঝতে পারে না, মিস করে যায়, বড় ছোট লেখে। তো এইগুলোও কিন্তু তখন অকুপেশনাল থেরাপি, ডিফারেন্ট থেরাপির সাহায্য নিতে হয় এই প্রবলেমটার থেকে বেরোনোর জন্য। তাহলে এটা আপনি বলছেন যে পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে চিকিৎসার মাধ্যমে। হ্যাঁ, সেক্ষেত্রে বাড়িতে মানে একটা বাচ্চার ধরুন থেরাপি চলছে, বাড়িতে তার বাবা মা কিভাবে তাকে হেল্প করতে পারে? বাচ্চার কি ধরনের সমস্যা আছে সেটার বেসিসে, তার মানে কি আমাকে আগে অ্যাসেস করে দেখতে হবে যে আমার বাচ্চার কি স্পেসিফিক অসুবিধা আছে। সেই অনুযায়ী থেরাপিস্টরা কিন্তু গাইড করে দিতে পারবে যে আপনি এইগুলো একটু দেখবেন, এইগুলো করাবেন। এবং এইগুলো মানে কিন্তু সবসময় পড়াশুনো নয়, হয়তো বাড়িরই কিছু কাজ। যেমন ভাবুন ফর এক্সাম্পল একটা বিছানা বা বালিশের ওয়ার্ড চেঞ্জ করা, কুশনের ওয়ার্ড চেঞ্জ করা, সেগুলোকে প্রপারলি রাখা, কার্টেন্স কিভাবে রাখছে, এই যে মোটর কোঅর্ডিনেশনের কাজগুলো করানো, কিন্তু বুঝে যে তার কি নিড আছে সেইটা। ওকে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যান দিই। আরেকটা বিষয়, একটা টার্ম যে টার্মটার সঙ্গে আজকাল আমরা খুব পরিচিত হচ্ছি, সেটা হচ্ছে এডিএইচডি। তো একটা বাচ্চার যদি এডিএইচডি থাকে তাহলে তার ক্ষেত্রে কি লার্নিং ডিসঅর্ডার আরো বেশি করে হতে পারে? হ্যাঁ, এই দুটোর কি কোনো 30% সম্পর্ক chance আছে? ওকে, এতটাই হাই কোমরবিড কন্ডিশন থাকে আচ্ছা। যে 30-50% কেসেসে যদি কারোর এডিএইচডি থাকে তার লার্নিংয়ের সমস্যা থাকবে, বা লার্নিংয়ের সমস্যা আছে তার এডিএইচডি থাকবে। ওকে, তো ইন দ্যাট কেস এটাই মানে এটা দেখতে হবে যে আমার একটা কন্ডিশন আছে না আমার 2-3টে কন্ডিশন আছে। এবার যার বাবন 2-3টে কন্ডিশন আছে, স্বাভাবিক তার একটু বেশি টাইম লাগবে, তার চ্যালেঞ্জেসটা যেহেতু বেশি, তো হেন্স তখন আমাদের এডিএইচডিটাও ম্যানেজ করতে হবে। কিন্তু এই গোটা জিনিসটাই তার মানে ম্যানেজেবল? গোটা জিনিসটাই ম্যানেজেবল। তার মানে যেসব শিশুদের এই লার্নিং ডিসঅর্ডার থাকে বা এডিএইচডি থাকে, সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদের বাবা মাদের আরও একটু বেশি ধৈর্যশীল হওয়া প্রয়োজন? একদম পেশেন্স রাখতে হবে এবং নিজের বাচ্চার ডিফিকাল্টিটাকে প্রপারলি বুঝতে হবে, শুধু নাম না। যেমন আগেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার কাছে একটি 9 বছরের বাচ্চা এসছে, সেই বাচ্চাটির ডিরেক্ট দেখেই বোঝা যাচ্ছে যে তার অটিজম আছে। আচ্ছা, এবার তার বাবা মা এসে আমাকে অনেক রকম কিছু বলছে অটিজম ছাড়া। তো আমি বললাম যে আপনারা কি কখনো কারোর কাছে গেছেন বা ট্রিট করিয়েছেন বা এই ধরনের কাউকে দেখিয়েছেন?
তো বলছে হ্যাঁ গেছি তো। আমি বললাম কেউ আপনাকে বলেনি যে এটা কিছু অটিস্টিক ফিচার্স আছে, ওর অটিজম হতে পারে? তখন মা বলছেন যে হ্যাঁ ওর তো মাইল্ড মতো একটা কিছু বলেছিল, মানে ওই যেই জিনিসগুলো আমাদের পছন্দ নয় সেই জিনিসগুলো আমরা আমরা সরিয়ে রাখার সাপ্রেস চেষ্টা করে দিই। করি। একদমই এক্স্যাক্টলি। এইটা হয়ে যাচ্ছে প্রবলেম। কিন্তু আমি যদি ফেস করি, অ্যাকসেপ্ট করি এবং তারপরে সেটা নিয়ে প্রপারলি স্টাডি করি, এবং গুগল বাবার কাছে নয়, মানে প্রপারলি আপনাকে প্রফেশনালের সঙ্গে বসে তার কি লাগবে সেটা করতে হবে, রাদার দেন, বিকজ এটাও এখন একটা রোগ হিসেবে দাঁড়াচ্ছে যে অবসেশনস এসে যাচ্ছে উইথ স্ক্রিন। সব কিছু স্ক্রিন থেকে বের করে টের করে এসে বলছে আমার তো এটা আছে, তার হয়তো এটা নেই। একদমই তাই। তো এই ধরনের কিন্তু সমস্যা আসতে পারে। তো তার জন্য প্রপার এডুকেশন অফ দ্য প্যারেন্ট, সাইকো এডুকেশন খুব খুব ইম্পর্টেন্ট। ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন যে বাচ্চা লার্নিং ডিসঅর্ডার রয়েছে, একে তো বারবার ব্যর্থতার মুখোমুখি হচ্ছে সে, তার ওপর হয়তো বাবা মা কিছুতেই বুঝতে পারছে না যে তার সমস্যাটা কোথায়। সেক্ষেত্রে তো সে বাচ্চার আত্মবিশ্বাসও একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। ভীষণভাবে তারা বুলিড হয়, ভীষণভাবে তাদের নিয়ে লোকে মজা করে, এবং তাদেরও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের সেলফ এস্টিম ওখানেই চলে যায়। তারাও নিজেকে ফেলিয়ার হিসেবেই দেখতে শুরু করে, যেখানে কোনোটাই বেচারা তাদের দোষই নয়। হ্যাঁ, একদমই তাই। তো তাহলে আপনি সেই সমস্ত বাবা মাদের আপনি কি পরামর্শ দেবেন যারা ধরুন বুঝতে পারছেন না যে তাদের বাচ্চাদের কোনো একটা সমস্যা হচ্ছে, লিখতে পড়তে লার্নিং ডিসঅর্ডার রয়েছে, মানে তারা সমানেই ভেবে যাচ্ছে যে না তাদের বাচ্চারা দুষ্টুমি করছে, অমনোযোগী, বাকি কাজ তো ঠিক মতোই করতে পারছে, সেই সমস্ত প্যারেন্টসদের আপনার কি পরামর্শ? তাদের মনে শান্তির জন্য বলি যে 6 মাস ভীষণভাবে চেষ্টা করুন। দেখুন আপনাদের যেটা মনে হচ্ছে যে আপনারা ভুল করেছেন বা ও করতে পারছে না, তাতে অন্যদের দোষ আছে, বা তাহলে আপনি 6 মাস দেখুন, করে আপনি 6 মাস ধরে দেখুন যে তারপরেও সমস্যাটা পারসিস্ট করছে কিনা। যদি করে তাহলে আর ফেলে রাখবেন না। কেন আমি বললাম, বিকজ এটাই হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যে 6 মাস দেখার পরে ইউ ক্যান কাম টু প্রফেশনাল। তার আগে অবধি আপনার যত চেষ্টা করার করে নিন, তাতে যদি মনে হয় যে না ওটা অন্য কোনো সমস্যার জন্য হচ্ছিল, তাহলে রিজলভ হয়ে যাবে। আর যদি না হয় তারপরেও পারসিস্টেন্ট প্রবলেম থাকে, স্কুলে কথা বলুন, টিচারদের সঙ্গে কথা বলুন, ওকে যারা বাড়িতে পড়াচ্ছে তাদের সঙ্গে কথা বলুন, প্রত্যেকটা স্পেসিফিক ইস্যুতে যান, রাদার দেন গ্লোবালি বাচ্চাটাকে খারাপ বলা। ওর স্পেসিফিক কোথায় অসুবিধা হচ্ছে সেইগুলোকে জট ডাউন করুন। 6 মাস দেখুন আপনারা কাজ করে, যদি দেখেন যে তারপরেও রেমিট হচ্ছে না, প্রবলেমস থেকেই যাচ্ছে, কনফিউশন বাচ্চার হয়েই যাচ্ছে, তাহলে আপনাকে কিন্তু আসা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হলো এবং যে মূল্যবান পরামর্শ আপনি আমাদের দিলেন, এবং আমার মনে হয় যে আজকের পডকাস্ট যারা দেখেছেন, বিশেষ করে যে সমস্ত বাবা মায়েরা দেখেছেন, তাদের শিশুদের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে যেটা এতদিন পর্যন্ত তারা হয়তো কিছুতেই মানতে চাইছেন না, কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে তাদের শিশুদের কেন শিখতে পড়তে বা অঙ্ক করতে অসুবিধা হচ্ছে, তারা সমানেই ভাবছেন যে তার শিশুরা অলস বা অমনোযোগী বা দুষ্টুমি করছে, অন্য সব কাজ ভালো করে করছে, আজকের পডকাস্ট থেকে তারা নিশ্চয়ই বুঝলেন যে না, এটা একটা অন্য সমস্যা, এটাকে একটা ডিসঅর্ডার বলা হয়, লার্নিং ডিসঅর্ডার। এবং সেক্ষেত্রে যদি সঠিক সময়ে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া যায়, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এটা পুরোপুরি কিউরেবল হয়ে যাবে। সুতরাং এটা কোনো বুদ্ধি কম এরকম সমস্যা নয়, এটা শেখা পড়া তার সমস্যা। নিশ্চয়ই আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন আজকের এই পডকাস্ট দেখে। অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আজকের এই পডকাস্ট নিয়ে বা অন্য যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। খুব ভালো থাকবেন।